অনুদান ও মেধা যাচাই ব্যবস্থা বিতর্কে প্রাইমারি বৃত্তি পরীক্ষা পদ্ধতি ও মূল্যায়নে পরিবর্তন আনার দাবি। ম্যাপিং করে যে প্রয়োজন, কার কতটুকু প্রয়োজন, সেই অনুযায়ী আর্থিক বরাদ্দ দেওয়াটা হলো মোর রেশনাল, যৌক্তিক। মুক্তিযুদ্ধে ভূমিকার জন্য ক্ষমা প্রশ্নে দলীয় সিদ্ধান্ত নেই জামায়াতে। ডাকসু জয়ী শিবির নেতাদের স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনকে স্বাগত জানায় দল। নিয়ে যারা পুঁজি করে ব্যবসা করতে গেছিল সে ব্যবসায় লস। এখন এই ইস্যুতে আমরা কোনো বক্তব্য দেওয়ার কোনো সিদ্ধান্ত আমাদের নেই। পিআর পদ্ধতি হতেই হবে, এটা অগণতান্ত্রিক ও চাপিয়ে দেয়া মনোভাব বললেন ডক্টর জাহিদ। আন্দোলনের মাধ্যমে চলছে নির্বাচন পেছানোর অপচেষ্টা। যখন আপনি বলেন আপনার কথাটি না শুনলে এটা হতে দিব না, এটা করতে দিব না, তখন কিন্তু কর্তৃত্ববাদিতার আওয়াজ পাওয়া যায়, অর্থাৎ স্বৈরাচার যে ভাষায় কথা বলতো ওটি বোঝা যায়। রপ্তানির খবরে আরও চড়া ইলিশের দাম। সবজির বাজারেও বেশ উত্তাপ। আমদানি বাড়লেও আশানুরূপ কমেনি চালের দাম। দর্শক, এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরের বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা সোহার। প্রাথমিকে আবারও বৃত্তি পরীক্ষা চালু নিয়ে বিতর্ক চলছে। শিশুরা বাড়তি চাপ পারবে কিনা সেটি নিয়েও চর্চা তুঙ্গে। প্রাথমিক শিক্ষা সমাপনী পিইসি বন্ধ থাকায় কেউ কেউ বৃত্তি পরীক্ষাকে ইতিবাচক হিসেবে দেখছেন, তবে পরীক্ষা পদ্ধতি ও মূল্যায়নে পরিবর্তন আনা দরকার। শিক্ষাবিদদের অভিমত, উদ্দেশ্য যদি হয় আর্থিক অনুদান, তাহলে বিদ্যালয়ের ধারাবাহিক মূল্যায়নকেও বিবেচনা করা উচিত। পাশাপাশি দরিদ্র এলাকার শিক্ষার্থীদের প্রতি দিতে হবে বাড়তি নজর। লুৎফর রহমানের ছবিতে আলামিন হক অহনের প্রতিবেদনে বিস্তারিত। শাহাদাত। এবছর প্রাথমিকে বৃত্তি চালু হলে পরীক্ষায় বসবে পঞ্চম শ্রেণীর এই মেধাবী শিক্ষার্থী। লক্ষ্যভেদের সেই প্রত্যাশা তার চোখে মুখে স্পষ্ট। ইউনিফর্ম আর স্কুলের জুতা কেনা হয় না বহুদিন, কারণ দারিদ্র্য আর শিক্ষাঙ্গনে যথেষ্ট আর্থিক অনুদান না পাওয়া। তাই বৃত্তি পরীক্ষা হবে শুনে উচ্ছ্বাসটা সবার। এবার যদি মেধা পায় যথার্থ মূল্যায়ন। বৃত্তি টাকা দিয়ে আমার শার্ট প্যান্ট আর জুতা কিনতে চাই, আমার জুতা নাই। স্কুল ড্রেস প্যান্ট জুতা কিনবো। ছোট ভাইয়ের জন্য একটা খেলনা কিনে দেবো। নিজেকে যাচাই করার জন্য আমি বৃত্তি পরীক্ষাটা আসলে দিতে চাই। বৃত্তি পাবেই এমন আত্মবিশ্বাসে কেউ কেউ বাবার ঋণ পরিশোধের দায়িত্বটাও নিতে চায় কোমল কাঁধে। আমাদের কয়েকটি ঋণ আছে। এসব শিক্ষার্থীরা জানেও না চলমান নীতিমালা অনুযায়ী ট্যালেন্ট পুলে বৃত্তির পরিমাণ মাসিক মাত্র ৩০০ টাকা, আর সাধারণ বৃত্তিপ্রাপ্তরা পাবেন ২২৫। ম্যাপিং করে যে প্রয়োজন, কার কতটুকু প্রয়োজন, সেই অনুযায়ী আর্থিক বরাদ্দ দেওয়াটা হলো মোর রেশনাল, যৌক্তিক। আপনি একটা আলাদা করে দেশব্যাপী একটা পরীক্ষা নিয়ে তাকে বৃত্তি দিয়ে আপনি বাচ্চাদের মধ্যে এক ধরনের কম্পিটিশন, অসুস্থ প্রতিযোগিতা দেখালেন আপনি যে সে ভালো, সে বৃত্তি পেয়েছে। অনেকের ধারণা আর্থিক অনুদান কম থাকার পরও বৃত্তি পরীক্ষা চালুর ব্যাপারে মন্ত্রণালয়ের কর্মকর্তা, স্কুল শিক্ষক আর কোচিং সেন্টার বেশ আগ্রহী। বৃত্তি হলে যে কোচিং সেন্টার বাড়বে সেটা তো আসলে বিষয় না। তারপরেও যদি হয় সরকার সেই ক্ষেত্রে একটা উদ্যোগ নেবে, আইন করবে কোচিং সেন্টার যেন এই ধরনের প্রচারণা কিংবা এই ধরনের বাণিজ্য না করতে পারে। বাচ্চারা মেধারও স্বীকৃতি পাক, আমার সেই সাথে একটু প্রণোদনা এটা আসলে ওরা চায়। আমাদের শিক্ষকদের যে বেতন দেওয়া হয় সেটার জন্যই কি শিক্ষকরা কোচিং বাণিজ্যের দিকে ঝুঁকে যাচ্ছে না? বৃত্তি পরীক্ষা আছে, এটা যখনই মনে হয় তখনই পড়ার প্রতি তাদের আগ্রহটা আরও বেড়ে যায়। কয়েক দফায় শিক্ষা ব্যবস্থা পরিবর্তিত হওয়ায় বৃত্তি পরীক্ষার বিপক্ষে কেউ কেউ, তবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা থাকায় নিম্ন আয়ের অভিভাবকরা আগ্রহী। বৃত্তি পরীক্ষা হলে আমাদের জন্য ভালো, ছেলেগুলোর জন্য ভালো, আমাদের জন্য ভালো। এটা সরকাররা জানি সাহায্য করতে পারে। শিক্ষা গবেষকরা মনে করেন পরীক্ষার মূল্যায়ন পদ্ধতি হতে হবে এমন যেন কোচিংমুখী না হয় শিক্ষার্থীরা। বৃত্তি পরীক্ষাটা আমার কাছে মনে হয় যে এটা মানে থাকলে শিক্ষার্থীর মধ্যে আলাদা একটা স্পিরিট তৈরি হয়। এখন আমরা অ্যানালাইসিস করতে পারি কেন এই বৃত্তি পরীক্ষাটা এক্সট্রা চাপ হচ্ছে। হ্যাঁ, কোনো কোনো সময় দেখা যায় শিক্ষার্থীদেরকে টিচার সারাদিন বসায় রাখে, তাদেরকে এক্সট্রা চাপ দেয়। সেই জায়গাগুলোকে আমাদের অ্যাড্রেস করতে হবে।
প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার অভিমত সংকট থাকবেই, সেগুলো মোকাবেলা করেই বৃত্তি পরীক্ষা নিতে তারা প্রস্তুত। বাড়ানো হবে অনুদানের পরিমাণও। এটা আমাদের ফিল্ড লেভেল একটা হিউজ ডিমান্ড। আমাদের দেশীয় যে প্রেক্ষাপট সামগ্রিকভাবে এই মুহূর্তে আমাদের মনে হয়েছে যে এই বিষয়টা আমাদের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সবার মধ্যে এক ধরনের প্রণোদনা তৈরি করবে। কিন্তু যদি আইডিয়াল বলেন, আইডিয়াল অবস্থায় আমরা স্কুলগুলিকে নিয়ে যাই, তখন এই ধরনের আলাদা বৃত্তির প্রয়োজন হবে না। 21 ডিসেম্বর শুরু হতে যাওয়া বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন বা কেজি স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ নেই। একে বৈষম্যমূলক বলছেন কেউ কেউ, তবে নীতি নির্ধারকরা বলছেন ভিন্ন কথা। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে বাচ্চারা পড়াশোনা করে অধিকাংশই প্রান্তিক পর্যায়ের বাচ্চারা পড়াশোনা করে, কিন্তু কিন্ডারগার্টেন স্কুলে আর্থিকভাবে সচ্ছল পরিবারের সন্তানরা পড়াশোনা করে এবং কিন্ডারগার্টেন স্কুলগুলোতে ক্লাস 3 থেকে ক্লাস 5 পর্যন্ত তারা কিন্তু বৃত্তি পরীক্ষা অব্যাহত রেখেছে। সেখানে আমাদের এই প্রান্তিক পর্যায়ের বাচ্চাদের আর্থিক প্রণোদনা দিয়ে তাদেরকে লেখাপড়ার প্রতি আরও বেশি উৎসাহিত করার জন্যই এই বৃত্তি পরীক্ষা চালু করা হয়েছে। 2009 সালে প্রাথমিকে বৃত্তি পরীক্ষা নেওয়া বন্ধ করে মন্ত্রণালয়, পরিবর্তে চালু করে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা পিইসি। এই পাবলিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতেই শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হতো। চাপ কমাতে পরে বন্ধ হয় সেই পরীক্ষাও। পরীক্ষা দিতে গেলে কি ভয় লাগে, কিন্তু রেজাল্ট আসার পরে খুবই খুশি লাগে। ট্যালেন্ট পুলে বৃত্তি দেওয়া হয় থানা কিংবা উপজেলা ওয়ার্ডে সর্বোচ্চ নম্বরধারীকে। এছাড়াও ইউনিয়ন, পৌরসভা ও ওয়ার্ড ভিত্তিক সাধারণ বৃত্তি দেওয়া হয়। তবে প্রতিটি স্কুল থেকে শতকরা 40% শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারেন। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় সবচেয়ে বেশি হযবরল অবস্থা সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে। দিন দিন কমছে শিক্ষার্থীদের হার। তাদেরকে বিদ্যালয়মুখী করতে সরকারি কোনো উদ্যোগ চোখে পড়ে না। প্রাথমিক বৃত্তি পরীক্ষা তেমন একটি উদ্যোগ হতে পারে, দিতে পারে পালে হাওয়া। আল আমিনা কহন, যমুনা নিউজ, ঢাকা। ৭১-এর মুক্তিযুদ্ধে ভূমিকার জন্য ক্ষমা চাওয়া বা অবস্থান পরিবর্তন প্রশ্নে এখনও কোনো দলীয় সিদ্ধান্ত নেয়নি জামায়াত ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল বলছেন, মুক্তিযুদ্ধকে পুঁজি করে যারা ব্যবসা করেছে তারা লোকসানে পড়েছে। তবে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ডাকসু জয়ী শিবির নেতাদের দোয়া মোনাজাতকে স্বাগত জানায় জামায়াত। জুলাই সনদ না মানলে রাষ্ট্রদ্রোহিতা ও প্রার্থিতা বাতিলে ঐকমত্য কমিশনে জামায়াতের প্রস্তাব কোনো চূড়ান্ত রূপ নয় বলেও জানিয়েছেন মিলা গোলাম পরওয়ার। শামীম রেজা রিপোর্টে বাকিটা। জুলাই সনদ চূড়ান্ত হওয়ার পথে, এর মাঝে জাতীয় ঐকমত্য কমিশনে নতুন প্রস্তাব দেয় জামাতে ইসলামী। এতে বলা হয়, জুলাই সনদ না মানলে নির্বাচনে প্রার্থিতা বাতিল হবে, কেউ সনদ বিরোধী প্রচারণা করলে হবে রাষ্ট্রদ্রোহিতার মামলা। জুলাই সনদ এখনো স্বাক্ষরিত হয়নি, এটাকেই চূড়ান্ত রূপ বলা যায় না। এটা পরিবর্তনশীল। আলাপ আলোচনা করে যদি দেখি যে না এটার মধ্যে প্রবলেম আছে, অন্যান্য দলও দেখবে না আমাদেরটা একটু চেঞ্জ করতে পারি, আমরা চেঞ্জ করতে পারি, এটা পরিবর্তনযোগ্য। এভাবে কাউকে বাধ্য করার প্রস্তাব কতটা গণতান্ত্রিক, এমন প্রশ্নে অবস্থান স্পষ্ট করেন জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক গোলাম পরওয়ার। বলেন, জুলাই আন্দোলন ও সনদ ফ্যাসিবাদ বিরোধী ইতিহাসের দলিল, এর সুরক্ষা প্রয়োজন। জুলাই চার্টারই তো একটা বিরাট ব্যাপার। একটা কর্তৃত্ববাদী শাসনের অবসান যে আন্দোলনে ঘটেছে, হাজার হাজার ছেলেমেয়েরা যেখানে জীবন দিল, এটা একটা আমাদের দেশের ইতিহাসের অংশ। জুলাই আন্দোলন, জুলাই সনদটা তো ফ্যাসিবাদ বিরোধী একটা ঐতিহাসিক দলিল। তো এটাকে অস্বীকার করার অর্থ হচ্ছে তারা ফ্যাসিবাদের সাথেই থাকতে চান। ডাকসুতে নিরঙ্কুশ জয়ের পর শিবির নেতারা প্রথমবারের মতো শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে দোয়া মোনাজাত করেছেন। বিষয়টিকে অনেকেই জামাত শিবিরের মুক্তিযুদ্ধ বিরোধী অবস্থানের পরিবর্তন হিসেবে দেখছেন। তবে জামাত সেক্রেটারি জেনারেল বলছেন, মুক্তিযুদ্ধে ভূমিকার কারণে ক্ষমা চাওয়া বা অবস্থান পরিবর্তনের কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। আমরা এটাকে অপ্রাসঙ্গিক মনে করি। এটাকে নিয়ে যারা পুঁজি করে ব্যবসা করতে গেছিল, সে ব্যবসায় লস। এখন এই ইস্যুতে আমরা কোনো বক্তব্য দেওয়ার কোনো সিদ্ধান্ত আমাদের নেই। ডাকসু তো একটা দেশের সেরা বিদ্যাপীঠের নেতৃত্ব তারা দিচ্ছে। দেশের স্বাধীনতার জন্য যারা সংগ্রাম করেছে তাদের জন্য দোয়া করা, এটা তারা দায়িত্ব মনে করেছে, আমরা তো ওয়েলকাম করি, ভালো করেছে তারা। জামাতের সেক্রেটারি জেনারেল বলেন, এক্ষেত্রে সিদ্ধান্ত হলে দলীয়ভাবে জানানো হবে। যদি কখনো হইলে আমরা তখন বলবো। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচন যতই ঘনিয়ে আসছে, পিআর নিয়ে অনেকেই আন্দোলনের কর্মসূচি শুরু করছে।
গণতন্ত্র শক্তিশালী করতে হলে পিআর কার্যকরী পদক্ষেপ হবে না। রাজধানীর সেগুনবাগিচায় ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশনের সম্মেলনে এ কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর জাহিদ হোসেন। তিনি বলেন, গণতান্ত্রিক অধিকার হিসেবে অনেকে পিআর চাইতেই পারে, কিন্তু সেটা হতেই হবে এমন মনোভাব অগণতান্ত্রিক। চাপিয়ে দেয়া মনোভাব কখনো গণতান্ত্রিক হতে পারে না। ডক্টর জাহিদ হোসেন বলেন, জনগণ না চাইলেও জনগণের নামে পিআর চেয়ে স্বৈরাচারকে আসার পথ সুগম করা হচ্ছে, নির্বাচন পেছানোর অপচেষ্টা চালানো হচ্ছে। আমাদের কোন এক জায়গায় যদি গ্যাপ থাকে সম্ভব যদি প্রত্যেকটা পিআর চাই কখনো শুনেছেন? কখনো শুনেছেন? আপনারা শুনেননি, এবং এই ধরনের বক্তব্য কারো ছিল না। আজকে কেউ বলেন, বলতে দোষ নাই, কারণ গণতন্ত্রের মধ্যে কথা বলবেন, দিস ইজ দি বিউটি অফ ডেমোক্রেসি। কিন্তু যখন আপনি বলেন আপনার কথাটি না শুনলে এটা হতে দিব না, এটা করতে দিব না, তখন কিন্তু কর্তৃত্ববাদিতার আওয়াজ পাওয়া যায়। অর্থাৎ স্বৈরাচার যে ভাষায় কথা বলতো ওটি বোঝা যায়। দুর্গাপূজাকে কেন্দ্র করে চাহিদা বেড়েই চলেছে ইলিশের। আগে ভাগেই মাছ কিনে রাখছেন অনেক ক্রেতা। ধারণা, ইলিশের দাম কিছুটা কমেছে, কিন্তু বাজারে ভিন্ন চিত্র। ব্যবসায়ীদের যুক্তি, ভারতে রপ্তানির খবরে ইলিশের দাম আড়তে আরও বেড়েছে, তাই আরও বাড়লেও দাম কমছে না। অন্য মাছের বাজারও চড়া। এ বিষয়ে আরও জানাচ্ছেন আমাদের সহকর্মীরা। মাছ বাজারে এসে ইলিশের দোকানের সামনে আসলেই বেশ কিছু অদ্ভুত অভিজ্ঞতা চোখে পড়বে। নিম্ন মধ্যবিত্ত ক্রেতাদের কথাই যদি বলি, তারা দেখবেন মাছের দোকানের আশপাশ দিয়ে ঘোরাফেরা করেন, কেউ একটু দাম জিজ্ঞেস করেন, কেউ আবার দাম জিজ্ঞেস করার সাহসটাও করেন না, বেশিরভাগই উকি ঝুঁকি মেরে বা কিছুটা দেখে চলে যান। ব্যবসায়ীরা যেটি বলছেন, যেহেতু সামনে পূজা আসছে, পূজার কারণে এখন ইলিশের চাহিদা কিছুটা বেড়েছে, তার উপর ভারতে রপ্তানির খবরে নতুন করে মাছের আসলে দাম কিছুটা বেড়ে গিয়েছে আড়ত থেকেই। ইন্ডিয়া বেলা সব মাছ যাইতেছে, ইলিশের দাম কেজিতে 200 বাড়ছে। নদীতে মাছ কম, যেরকম মাছ উঠতেছে, জালুয়ারা যেরকম পাইতেছে, আমরা এরকম বিক্রি করতেছি। যখনই বাজারে ইলিশের দাম বেশি থাকে, তখনই দেখা যায় যে মানুষ অন্য মাছের দিকে বেশি ঝুঁকে পড়ে। সে কারণে কিন্তু চাষের যেগুলো রুই, কাতল, মৃগেল, সেগুলোর দাম কিন্তু 350 থেকে 400 টাকা, কোনো কোনো ক্ষেত্রে আরও বেশি হয়ে যাচ্ছে। উপকূলের খবর জানতে আমরা চলে যাচ্ছি ভোলায় আমাদের সহকর্মী জুয়েল সাহার কাছে। আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি ভোলার বিচ্ছিন্ন মনপুরা উপজেলার হাজিরাট বাজারে। নদী, সাগর, পুকুর এবং গেটের মাছের কিন্তু বেশ একটা সরবরাহ রয়েছে, তবে ইলিশের কিন্তু সরবরাহ তেমন কিন্তু আমরা লক্ষ্য করিনি। আর বাজারে যে পরিমাণ ইলিশ উঠেছে তার কিন্তু দাম ছিল ঊর্ধ্বগতি। সাধারণ ক্রেতারা কিন্তু ক্ষোভ প্রকাশ করেছে। তারা কিন্তু জানিয়েছেন যে তাদের এই ইলিশটা কিন্তু তাদের ক্রয় ক্ষমতার বাইরে কিন্তু চলে গেছে। নদীর কোনো মাছ যা আছে দাম চড়া, মানে কিনা যায় না, ক্রয় ক্ষমতার বাইরে। এই কারণে আমরা মন চাইলে ইলিশ মাছ কিনে খাইতে পারি না। যারা মাছ বিক্রেতা এই বাজারে, চাঁদপুর, ঢাকার বিভিন্ন পাইকারি বাজারে কিন্তু মনপুরা থেকে বিভিন্ন নদী এবং সাগরের মাছ কিন্তু চলে যাচ্ছে, যার কারণে কিন্তু যারা খুচরা বিক্রেতা রয়েছে বাজারে, তারা কিন্তু ঘাট থেকে চড়া দামে কিন্তু মাছ কিনে নিয়ে আসছেন এই বাজারে। 700-800 গ্রামের ইলিশ মাছটার হালি বিক্রি করি আমরা 4000-5000 টাকা। আধা কেজি ওজন ইলিশ মাছটা বিক্রি করি আমরা 2700-2800 টাকা। এই ছিল আমার কাছে মাছ বাজারের খবর। আমরা চলে যাব চাঁদপুরে আমাদের সহকর্মী কাদের পলাশের কাছে। ধন্যবাদ। চাঁদপুর মাছঘাটে আজকে ইলিশ সরবরাহ হয়েছে 4 থেকে 500 মন, কিন্তু এই সময়টায় অন্যান্য বছরগুলোতে দেখা গেছে 12 থেকে 1400-1500 মন ইলিশ সরবরাহ হতো। স্বভাবতই ইলিশের সরবরাহ তুলনামূলক কম। ইলিশের যে দাম সরকার নির্ধারণ করে দিয়েছে তার চাইতেও প্রায় দ্বিগুণ দরে কিন্তু এখানে ইলিশ বিক্রি হচ্ছে। স্বপ্নের বিষয় হয়ে গেছে এখন। জাতীয় মাছ ইলিশ আসলে এটা খাওয়ার সবার জন্য সম্ভব না। মাছ কিনতে এসে আসলে ঘুরে চলে যাচ্ছি। ক্রেতা আছেন তারা কিন্তু এক প্রকার হতাশ, আর বিক্রেতারা বলছেন মাছের সরবরাহটা বাড়লে দামের উপর খুব বেশি প্রভাব পড়বে না। চাঁদপুর মাছঘাটে মাছও কম, লোকাল মাছের আমদানি কম থাকার কারণে দাম একটু বেশি। আপনার 1 কেজি ওয়েটটা 2400 টাকা কেজি। এই ছিল আমার কাছে চাঁদপুরে মাছের বাজারের সর্বশেষ। এদিকে দামের উত্তাপ ছড়িয়েছে সবজির বাজারে। সপ্তাহের ব্যবধানে বেড়েছে সব ধরনের সবজির দাম। 1 কেজি গোল বেগুনের জন্য গুনতে হবে 180 টাকা, 200 টাকা কাঁচামরিচ। আমদানি বাড়লেও চালের দাম আশানুরূপ কমেনি। সবজি আর চালের চড়া দামে বেকায়দায় সীমিত আয়ের মানুষ।
এমনিতেই আগে থেকে চড়া সবজির বাজার, এর মধ্যে এক সপ্তাহের ব্যবধানে আরেক দফা বাড়লো সব ধরনের সবজির দাম। পেঁপে ছাড়া বাজারে 70 থেকে 80 টাকা কেজি নিচে মিলছে না কোনো সবজি। পটল, করলা সবই আছে দাম বৃদ্ধির তালিকায়। 1 কেজি গোল বেগুনের জন্য পকেট থেকে বেরিয়ে যাবে 180 টাকা। লম্বা বেগুন কিনতে হবে 120 টাকায়, আর সিমের স্বাদ নিতে চাইলে গুনতে হবে 220 টাকা। কমছে না কাঁচামরিচের দাম, 250 গ্রামের জন্য দিতে হবে 50 থেকে 60 টাকা। লাগামহীন এমন দাম বৃদ্ধির জন্য যোগান স্বল্পতাকে তুলছেন খুচরা বিক্রেতারা। 100 টাকার নিচে কোনো সবজি নেই। এবারে যে সবজি মধ্যবিত্তের জন্য মানে এটা একটা মানে নাজেহাল সংসারের, মানে এই সবজির জন্য আলাদা একটু ব্যয় করতে হইতেছে। পচা খাবারগুলা মধ্যবিত্ত লোকেরা যেভাবে নিতেছে, পচা খাবারগুলা পচা, মানে এগুলা মানে এমন লোকেরা নেয়, এটা মনে করেন মানে তারা নিজেরও লজ্জা পায়। আগে কিনতাম যেখানে 1 কেজি, এখন সেখানে কিনতে হয় 750 গ্রাম, 500 গ্রাম এরকম করি। যে আমার তো ওই মানে এখন এবিলিটি নাই, খরচ চালানোর মতন এবিলিটি নাই, যার জন্য খাওয়া বাই কমাই দিতে হচ্ছে বাধ্যতামূলক। গত সপ্তাহ তুলনায় এই সপ্তাহে একটু বেড়ে গেছে দাম। এই বেগুনটা ছিল 140, 180 টাকা, উস্তা ছিল 60-70, আজকে 80 টাকা কেজি। প্রতি পার কেজিতে 10 থেকে 20 টাকা বাইরে গেছে। এদের কাছ থেকে ক্ষয় করি, তারা বলে বৃষ্টিতে মাল ক্রাইসিস হয়ে গেছে। আমদানির প্রভাব পড়তে শুরু করেছে চালের মোকামে, কমতে শুরু করেছে দাম। যদিও বিক্রেতারা বলছেন এখনো বাজার বেশ চড়া। প্রতি কেজি মোটা চালের জন্য গুনতে হচ্ছে 58 থেকে 60 টাকা। রাজধানী বাজারে মানভেদে প্রতি কেজি মিনিকেট মিলছে 78 থেকে 82 টাকায়। বিভিন্ন জাতের নাজির কিনতে হবে 82 থেকে 92 টাকা কেজিতে। আমরা গরিব মানুষেরা খাই মোটা চাল, যেমন কি আপনার 28, মিনিকেট তো খাওয়া যায় না, মিনিকেট বর্তমান 80 টাকা কেজি। তো এই যে সিজনে কম থাকার কথা, কিন্তু মেলার এবং কর্পোরেট কম্পিটিশন কি মাল কিনা তারা গোডাউনজাত করে রাখে, এখন তারা দ্বিগুণ দামে বিক্রি করতে। এখন 500 টাকা ইনকাম করলেও তারপরও টাকা থাকতেছে না। কারণটা কি, একবেলা ভাত খাইতে গেলে আপনার 120-130 টাকা শেষ, ঠিক আছে। সারাদিনের খরচ 3 বেলা ভাত খাইতে গেলে হিসাব করে দেখেন কয় টাকা খরচ হয়। 75 থেকে 80 টাকা কেজিতে স্থির আছে পেঁয়াজের দাম। অপরিবর্তিত আছে আদা রসুনের বাজারও, বিক্রি হচ্ছে 150 থেকে 160 টাকা কেজিতে। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। শেষ হলো 47তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা। সকাল 10টা থেকে রাজধানী সহ দেশের 8 বিভাগীয় শহরের 256টি কেন্দ্রে অনুষ্ঠিত হয় পরীক্ষা। 200 নম্বরের পরীক্ষার জন্য নির্ধারিত ছিল 2 ঘন্টা সময়, যা শেষ হয় বেলা 12টায়। সরকারি কর্মকমিশন জানিয়েছে এবারে বিসিএস এ 3,74,747 জন চাকরি প্রার্থী আবেদন করেছেন। এবার ক্যাডার পদে 3,487 এবং নন ক্যাডার পদে 201 জনকে নিয়োগ দেওয়া হবে। সকাল 9:30টার আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশের সময় নির্ধারিত ছিল, তবে নির্ধারিত সময়ের কিছু পরও যারা কেন্দ্রে যান তাদেরও পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য শ্রুতিলেখক নেওয়ার সুযোগ রাখা হয়েছিল, তাই কিছুটা সময়ও বেশি পেয়েছেন তারা। লিডের কারণে আমি মানে ঢুকছি, কিন্তু আমাকে অনেকক্ষণ বসে রাখছে অযথাই। ভাবছি আমাকে পরীক্ষা দিতে দিবে, মানে বসে রাখার উদ্দেশ্য, কিন্তু আমাকে কোনো পরীক্ষা দিতে দেয় না আর কি। পরিবেশটা খুবই সুন্দর এবং কোনো জ্ঞান জামা নাই, রাস্তাঘাটেও সুন্দরভাবে আসছি। প্রশ্ন হার্ডই হয়েছে, অন্যান্যবার তো রিপিট কোশ্চেন আসে, এবার বেশি আসে নাই। বিসিএস আসলে যে আপনার পড়াশোনা না করলে যে বিসিএস পাস করা যায় না, এটা আজকের কোশ্চেনে আসলে বোঝা যাচ্ছে আর কি। মনে হয়েছে যে গতানুগতিক থেকে ভিন্ন ধরনের কোশ্চেন, প্রশ্ন কঠিন ছিল বলা যায় আর কি। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, রাকসু ও হল সংসদ নির্বাচনের 6ষ্ঠ দিনের প্রচারে ব্যস্ত প্রার্থীরা। সকাল থেকে গণসংযোগ করছেন আবাসিক হল সহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে। এ বিষয়ে আরও জানবো আমাদের সহকর্মী তারেক মাহমুদের কাছ থেকে। তারেক, ছুটির দিনে প্রার্থীদের সমাগম কেমন, আর এখন এই মুহূর্তে প্রচার প্রচারণা কেমন দেখছেন? সোহার, প্রচার প্রচারণা কিন্তু চলছে সকাল থেকে। বিশেষ করে যে আবাসিক হলগুলো রয়েছে, হলগুলোতে কিন্তু যারা প্রার্থী রয়েছেন তারা হলের ভেতরে প্রচার প্রচারণা চালিয়ে গেছেন সকাল থেকে। এখন বাইরে যেহেতু ছুটির দিন, ক্লাস নেই, সে কারণে বাইরে যারা ভোটার রয়েছে তাদের আসা যাওয়া কম থাকলেও যারা ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু এসেছেন, এসে প্রচার প্রচারণা করছেন। একজন প্রার্থী তিনি একটু আগে প্রচার প্রচারণা শেষ করেছেন। আপনার প্রচার প্রচারণা কেমন চলছে, সাড়া কেমন পাচ্ছেন? আচ্ছা, আজ সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে ক্যাম্পাসের জনসমাগম কম, এবং এটাই স্বাভাবিক, কারণ আজকে শুক্রবার, শিক্ষার্থীরা হয়তো একটু রেস্ট নিচ্ছে এবং জুম্মার নামাজ আছে, তারা জুম্মার নামাজে অংশগ্রহণ করবে, এটার প্রস্তুতি চলছে। তবে মানে আজ বিকাল থেকে হয়তো ক্যাম্পাসের জনসমাগম দেখা যাবে, আমরা তখন প্রচার প্রচারণা করব। গতকাল আমরা হচ্ছে যে মানে হলগুলোতে প্রচার করিনি, কারণ বিসিএস পরীক্ষা ছিল, আপনারা জানেন আজকে, সে জায়গা থেকে বিসিএস পরীক্ষার্থীদেরকে
সমান পরীক্ষার্থীদেরকে পড়াশোনার সুযোগ করে দিতে আমরা প্রচার প্রচারণা থেকে বিরত থেকেছি। আজকে আমরা হলগুলোতেও যাব, যে প্রচার প্রচারণা করব। সকাল থেকে অনেকে আমি শুনলাম যে হলে প্রচার প্রচারণা চালাচ্ছে, আপনি করেছেন কিনা, কি অবস্থা? সকাল থেকে হলে প্রচার প্রচারণা করিনি, কারণ হচ্ছে যে আজ শুক্রবার, অনেকে ঘুমাচ্ছে, আমরা কাউকে বিরক্ত করতে চাই না। তবে সন্ধ্যা থেকে আমরা হচ্ছে যে হলগুলোতে যাব এবং প্রচার প্রচারণা করব। সোহার শুনছিলেন, এবং আমি যতটুকু দেখছি যে গত কয়েকদিন থেকে আসলে উৎসব মুখর পরিবেশে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসুর যে প্রচার প্রচারণা সেটি কিন্তু জমজমাট, এবং আজকে বিকেল থেকে একদমই হয়তো জমজমাট হয়ে উঠবে গত কয়েকদিনের মতো যেমন প্রচার প্রচারণা তেমনটি। সোহার। তারেক, আপনাকে অনেক ধন্যবাদ। বোর্ড শিক্ষার্থী সাবেকুন নাহার সনি হত্যা মামলায় যাবজ্জীবন সাজা ভোগ করা আসামি মুশফিক উদ্দিন টগরকে অস্ত্রসহ গ্রেফতার করেছে র্যাব ৩। সীমান্ত এলাকা থেকে অস্ত্র সংগ্রহ করে ঢাকায় এনে বিক্রি করত সে। সংবাদ সম্মেলনে র্যাব জানায় তাকে অস্ত্র ব্যবসায়ী হিসেবে গ্রেফতার করা হয়েছে। 2002 সালের 8 জুন দরপত্র নিয়ে বুয়েট ক্যাম্পাসে ছাত্রদলের তৎকালীন সভাপতি মোকামেল হায়াত খান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের ছাত্রদল নেতা মুশফিক উদ্দিন টগর গ্রুপের সংঘর্ষ শুরু হয়। এ সময় ক্লাস শেষে হলে ফিরছিলেন শিক্ষার্থী সাবেকুন নাহার সনি। হঠাৎই গুলিবিদ্ধ হয়ে নিহত হন বুয়েটের কেমি প্রকৌশল বিভাগের ওই শিক্ষার্থী। শোকে স্তব্ধ হয়ে যায় পুরো দেশ। এ ঘটনায় ব্যাপক বিক্ষোভ হয়, দাবি ওঠে সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গনের। হত্যা মামলায় 2002 সালেই গ্রেফতার হয় মুশফিক উদ্দিন টগর। সাজা শেষে 2020 সালে মুক্তি পেয়ে আবারও জড়িয়ে পড়ে অপরাধে। বৃহস্পতিবার রাজধানীর আজিমপুর থেকে টগরকে গ্রেফতার করে র্যাব। উনি 20 আগস্ট 2020 সালে কারাবিধি 569 ধারায় কাশিমপুর কারাগার থেকে উনি মুক্তি লাভ করেন এবং পরবর্তীতে উনি স্বাভাবিক জীবনযাপন করছিলেন। এবং এই ঘটনার সাথে আসলে ওই বিষয়টা আমরা প্রথমে মূল্যায়ন করিনি, আমরা অস্ত্র উদ্ধারের বিষয়ে গিয়েছিলাম, বাট পরবর্তীতে আমরা এই বিষয়টা অবগত হই যে উনি এই মামলার সাথে সংশ্লিষ্ট ছিলেন। এ সময় তার থেকে একটি রিভলভার ও 156টি গুলি জব্দ করা হয়। র্যাব জানায় এসব অস্ত্রের যোগানদাতা এবং ক্রেতাদের বিষয়ে জানতে তদন্ত চলছে। ইনিশিয়াল আমাদের যে আলামতগুলো আপনারা সামনে দেখতে পাবেন, বা মাস্ক দেখতে পাবেন, বা অস্ত্রের যে বিভিন্ন কার্টুজগুলো দেখতে পাবেন, এই সার্বিক বিষয়টা আমরা বিবেচনা করে যেটা বুঝতে পারছি তার কাছে আরও অস্ত্র সন্ধান থাকতে পারে এবং এটি বিস্তারিত তদন্তের অবকাশ রয়েছে। মুখোশ পরে তিনি অস্ত্র ব্যবসা করতেন বলে প্রাথমিক ধারণা র্যাবের। তার বিরুদ্ধে একটি মাদক মামলাও রয়েছে। মাদকের একটা মামলা রয়েছে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। কুমিল্লার হোমনায় 4টি মাজারে হামলা ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনায় মামলা হয়েছে। গতরাতে অজ্ঞাত প্রায় 250 জনের নামে মামলা করে পুলিশ। এলাকায় এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এর আগে বুধবার এটি ফেসবুক আইডি থেকে ধর্ম নিয়ে কটূক্তি করায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে সে আইডি থেকে ক্ষমা চেয়ে আরেকটি পোস্ট দেওয়া হলেও অভিযুক্তের বিচারের দাবিতে তৌহিদি জনতার ব্যানারে থানা ঘেরাও করা হয়। মামলা দায়ের হলে মহসিন নামের এক যুবককে গ্রেফতার করে পুলিশ। পরবর্তীতে বৃহস্পতিবার মাইকে ঘোষণা দিয়ে অভিযুক্ত মহসিনের দাদা ফকির কফিল উদ্দিন শাহর মাজার সহ 4টি মাজার ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। পরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী। শেরপুরে ঝিনাইগাতি ও নালিতাবাড়ির প্লাবিত এলাকা থেকে পানি নামলেও তলিয়েছে নিম্নাঞ্চলের নতুন নতুন এলাকা। বৃষ্টিগ্রামের নিচু এলাকায় পানি ঢুকেছে, চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বাসিন্দাদের। এদিকে ঢলের পানিতেই নিখোঁজ এক কিশোরের মরদেহ উদ্ধার হয়েছে সকালে। এর আগে রাতে এক শিশুর মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। বৃহস্পতিবার বিকেলে শেরপুরের মহারশী ও সোমেশ্বরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ফাটল দেখা দেয়, ভেসে যায় নদী তীরবর্তী 15টি কাঁচা পাকা ঘর, প্লাবিত হয় 15টি গ্রাম। গবাদি পশু নিয়ে অনেকে উঁচু স্থানে আশ্রয় নেন। পানিতে ডুবে যায় আমন ক্ষেত সহ বিভিন্ন ফসলের প্রায় 2000 হেক্টর জমি। ভেসে গেছে শতাধিক মাছের ক্ষেত। দর্শক, এই বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আদিল মাহমুদ উজ্জ্বল। উজ্জ্বল, প্লাবিত এলাকার চিত্র এখন কেমন দেখছেন, আর ভাঙন ঠেকানোর জন্য কোনো পদক্ষেপ কি নেওয়া হয়েছে কিনা? এখন যেখানে দাঁড়িয়ে আছি ঝিনাইগাতি সদরের একটি এলাকা, এখানে আমরা যতটুকু দেখেছি যে এখন যেখানে একটি এলাকা, এখানে আমরা যতটুকু দেখেছি যে বিপদসীমার নিচে চলে এসেছি। তবে
এই নিম্নাঞ্চলে আমরা কৃষি অফিসের কথা বলেছিলাম, এখনো 2000 হেক্টর জমি আমন ফসল এবং সবজি আবাদ কিন্তু পানির নিচে আছে। এই পানি না নামা পর্যন্ত আসলে এখানে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এটা আমরা জানতে পারিনি। আরেকটি বিষয় থেকে বলে রাখি, ক্ষতিগ্রস্ত যে বাঁধগুলো হয়েছিল সেগুলো মেরামত করার উদ্যোগ নিয়েছে পানি উন্নয়ন বোর্ড, এবং তারা আমাদেরকে জানিয়েছে যে এটা আজকে বিকাল থেকে তারা সেই গুলো খোঁজ খবর নেবেন এবং কালকের মধ্যেই বাঁধগুলো মেরামতের চেষ্টা করবেন। প্রশাসনের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা জানিয়েছে যে তারা দুর্যোগ মোকাবেলা সর্বোচ্চ প্রস্তুত রয়েছে, তাদের কাছে শুকনো খাবার এবং গবাদি পশুর খাবারও মজুদ আছে। তবে কৃষকদের সাথে কথা বলেছি, সবচেয়ে কষ্টের মধ্যে আছে এখানকার কৃষকরা। তারা জানিয়েছে যে ধানগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, এখন আর সেই জমিতে ধান লাগানোর কিন্তু সেই সময়গুলো আর নেই, কারণ জ্বালা ধানের যে বীজ জ্বালা সেইগুলো কিন্তু এখন আর সম্ভব না। এবং এই এলাকার যদি একদিনের মধ্যে পানি না নেমে যায় তাহলে তাদের এই ফসলগুলো তারা বোধহয় বাঁচাতে পারবে না, এমনটাই বলেছি। নাবিল, আরেকটি বিষয় বলি, প্রতি বছরই কিন্তু এই ঝিনাইগাতি নালিতাবাড়ি এই অঞ্চলগুলোতে বন্যা কবলিত হয়ে থাকে। দুর্বল বাঁধ ব্যবস্থাপনার কারণে কিন্তু ক্ষতিগ্রস্তের হার প্রতিদিন অঞ্চলগুলোতে বন্যা কবলিত হয়ে থাকে। দুর্বল বাঁধ ব্যবস্থাপনার কারণে কিন্তু ক্ষতিগ্রস্তের হার প্রতিনিয়ত। উজ্জ্বল বিস্তারিত জানাচ্ছিলেন, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি ফেরত পাওয়ার চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। এক যৌথ সংবাদ সম্মেলনে এমনটা জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিনিময়ে তালেবান সরকারের সাথে সম্ভাব্য চুক্তির ইঙ্গিত দিয়েছেন তিনি। শক্তি আর মর্যাদার সাথেই বাগরামকে ধরে রাখার চেষ্টা করেছিলাম। এটা বিশ্বের বৃহত্তম বিমান ঘাঁটিগুলোর মধ্যে একটি। আমরা সেটি পুনরুদ্ধারের চেষ্টা করছি, কারণ তাদেরও আমাদের থেকে কিছু প্রয়োজন। চীন যেখানে তার পারমাণবিক অস্ত্র তৈরি করে, সেখান থেকে বাগরামের দূরত্ব 1 ঘন্টা। বাগরাম বিমান ঘাঁটি, একে আফগানিস্তানে মার্কিন সমরশক্তির অন্যতম প্রতীক ভাবা হতো। চীন সীমান্ত থেকেও দূরত্ব মাত্র 1 ঘন্টার। কৌশলগত অবস্থান বিবেচনায় সেখান থেকে মধ্য এশিয়া আধিপত্য বিস্তার করা খুবই সহজ। ঘাঁটিটি পুনরুদ্ধারে ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর আবারও আলোচনায় বাগরাম। অতীতে মার্কিন সামরিক বাহিনীর বাহুবল ছিল বাগরাম বিমান ঘাঁটি, যা পাল্টে দিয়েছিল বিশ্ব রাজনীতির হিসাব নিকাশ। সোভিয়েত আমলে নির্মিত ঘাঁটিটির মাধ্যমে দীর্ঘ 2 দশক মধ্য এশিয়ায় আধিপত্য ধরে রাখে যুক্তরাষ্ট্র। আফগানিস্তানের রাজধানী থেকে উত্তরে মাত্র 1 ঘন্টার দূরত্বে বাগরাম ঘাঁটি। তার চেয়েও চমকপ্রদ তথ্য, মাত্র 500 মাইল দূরেই চীন সীমান্ত। ধারণা করা হয় বেইজিংয়ের উপর নজরদারির জন্যই ছিল এই ঘাঁটি। একসময় মধ্য এশিয়ার সবচেয়ে বড় মিলিটারি হাব ছিল বাগরাম, যেখান থেকে খুব সহজেই আফগান সীমান্তবর্তী দেশগুলোয় গোয়েন্দা তৎপরতা চালানো সম্ভব। আইএস মোকাবিলায় স্থাপনাটি ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা। 30 বর্গ কিলোমিটারের ঘাঁটিতে রয়েছে 2টি রানওয়ে, যা দিয়ে ওঠানামা করতে পারে যে কোনো আকারের যুদ্ধ বিমান। 3টি হ্যাঙ্গার সহ রয়েছে বিমান পার্কিংয়ের 110টি জায়গা, যার সবকটি বিস্ফোরক প্রতিরোধী দেয়াল দিয়ে সুরক্ষিত। ধারণা করা হয় অন্তত 10,000 সেনা থাকতে পারে বাগরাম ঘাঁটিতে। ভেতরে আছে ফিটনেস সেন্টার, রেস্টুরেন্ট, আধুনিক হাসপাতাল সহ নানা সুযোগ সুবিধা। 2001 সালে যুক্তরাষ্ট্র আর ন্যাটো বাগরামে ঘাঁটি গাড়ে। অবকাঠামোগত উন্নয়নে $96 মিলিয়ন ব্যয় করেছিল ওয়াশিংটন। সরেজমিনে যা ভ্রমণ করেন বুশ, ওবামা, ট্রাম্পের মতো প্রেসিডেন্টরা। 2021 সালে ঘাঁটি ত্যাগ করে মার্কিন নেতৃত্বাধীন জোট। অনিক রহমান, যমুনা নিউজ। রাজধানীতে অনুষ্ঠিত হলো অ্যাক্টিভ পালস হাফ ম্যারাথন। হাতিরঝিলে ভরে ছিল শত শত দৌড়বিদের মিলন মেলা। আয়োজকরা জানান, অভিজ্ঞ ও নতুনদের একই মঞ্চে আনা এবং দৌড় পরিবারে সম্পৃক্ত করাই ছিল ইভেন্টের মূল উদ্দেশ্য। মিডিয়া পার্টনার ছিল যমুনা টেলিভিশন। ভোর না হতেই হাতিরঝিলে হাজির শত শত মানুষ, চোখে মুখে প্রাণ প্রাচুর্যে ভরপুর। সূর্য ওঠার আগেই শুরু হয় দৌড়। অ্যাক্টিভ পালস হাফ ম্যারাথনে দৌড়ের ক্যাটাগরি ছিল 3টি: 21.09 কিলোমিটার, 7.23 কিলোমিটার আর খুদে বন্ধুদের জন্য 2 কিলোমিটারের ক্যাটাগরি। সবচেয়ে বেশি নজর কাড়ে শিশুদের উচ্ছ্বাস উদ্দীপনা। এবারে রানিং এক্সপিরিয়েন্স খুবই ভালো। আমি 7.321 কিলোমিটারে দৌড়িয়েছি। দৌড়িয়ে খুব ভালো লাগলো, একদম উত্তেজনামূলক একটা বিষয় ছিল। আমাদের একটা বড় ভাই আছে, ও মানে রেগুলারই রানিংয়ে আসে, তো ওনার কাছে অনেকগুলো মেডেল সার্টিফিকেট, তো ওই অনুপ্রেরণা আজকে আমরাও আসলাম আর কি। আমাদের হচ্ছে দৌড়ালে শরীরে একটা শরীর চর্চা হয় আর শরীর খুবই ভালো থাকে।
প্রায় 3000 অংশগ্রহণকারীর মধ্যে ছিলেন ভিনদেশিরাও। প্রথমবার ম্যারাথনে দৌড়ে মেডেল জয়ীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। ডক্টর বলেছে যে হালকা পাতলা একটু এক্সারসাইজ করতে, তো আমি ভাবলাম যে এক্সারসাইজের পাশাপাশি যদি আমি রানটা স্টার্ট করি তো আমার হেলথ কন্ডিশন একটু আপডেট করতে পারবে। একটু হিউমিডিটি বেশি ছিল, দৌড়ানোর সময় প্রচুর ঘাম ছিলাম, বাট আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে ফিনিশ করতে পেরেছি। আমি ফার্স্ট টাইম 2 কিলোমিটারে দিয়েছিলাম ফান রান হিসেবে, বাট এবার আমার মনে হচ্ছে আমার রিস্কটা নেওয়া উচিত। আমি একটু ইমপ্রুভ করার ট্রাই করেছি। প্রথমবারের আসলে অনুভূতি মানে ভাষা প্রকাশ করার মতো না, ভাবিও নাই যে প্রথমবার দিয়েই মেডেলটা পাবো। দৌড়েছেন পেশাদার অনেকে, বিজয়ীদের কাতারে তাদের অংশটাই লম্বা। রেগুলার রান করি, তো রান করার জন্য আমার অ্যাক্টিভিটিটা অনেক বাড়ছে। তাছাড়া এখানকার ওই যে অ্যাক্টিভ প্লাসের মানে হাইড্রেশন পয়েন্ট থেকে শুরু করে অল ওভার অল দ্য বেস্ট ছিল। আমার হাই প্রেশার ছিল, তো আমি ম্যারাথন করার পরে আমি আলহামদুলিল্লাহ ভালো ফিল করছি এবং কমিউনিটির সাথে বিভিন্ন কমিউনিটির সাথে পরিচয় হচ্ছে। গাঁওতে করছি, 300 ফিটে করছি, 300 ফিট আমি ডুয়েলথনে পার্টিসিপেট করছি, ওটা ছিল ফার্স্ট টাইম। আয়োজকরা জানান দিন দিন দৌড়ের প্রতি মানুষের আগ্রহ বাড়ছে। ভবিষ্যতে আরো বড় ইভেন্ট প্রস্তুতির কথাও জানান আয়োজকরা। নেক্সট চট্টগ্রাম ম্যারাথন আছে, আমরা 42 কিলোমিটার করার প্ল্যান করছি। আজকে হাফ ম্যারাথন ছিল, আর বিজয় রান 16 ডিসেম্বর উপলক্ষে খুব বড় একটা প্ল্যান আছে আমাদের। আর এর বাইরেও আমরা উইমেন কেন্দ্রিক ইভেন্ট করি, যে ডিরেক্টলি শুধুমাত্র ফিমেল সেন্ট্রিক একটা ইভেন্ট, ওইটা আমাদের হবে জানুয়ারিতে। পরে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার, শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয় ইভেন্টের স্পন্সর এবং মিডিয়া পার্টনার প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।